ব্যবসার জগতে যারা পা রেখেছেন বা রাখতে চলেছেন তাদের প্রায় সবারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? নিজের চেষ্টায় গড়া প্রতিষ্ঠান একদিন লাভজনক হবে। অবশ্যই, এটাই তো মূল চালিকা শক্তি। কিন্তু বাস্তবতা অনেক সময় বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বহু উদ্যোক্তা দেখি যে দিনরাত পরিশ্রম করছেন, আয়ও হয়তো মন্দ হচ্ছে না, হ্যাঁ, আয়টা হয়তো আসছে। কিন্তু মাস শেষে বা ধরুন বছর শেষে লাভের হিসেব করতে গিয়ে কি দেখলেন? হাতে প্রায় কিছুই নেই। ঠিক, এটা একটা খুব পরিচিত চিত্র। আমরা তো একটা সাধারণ সূত্র শুনে বড় হয়েছি, আয় থেকে খরচ বাদ দিলেই লাভ, ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু প্রফিট। হ্যাঁ, এই সূত্রটা তো সবাই জানে। কিন্তু প্রশ্ন হল, এই পরিচিত সূত্রটা কি আসলেই ব্যবসার লাভ নিশ্চিত করার সেরা পথ, নাকি এখানে অন্য কিছু ভাবার আছে? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা আজ মাইক মেকালোয়েজের লেখা সারা জাগানো বই প্রফিট ফার্স্ট এর মূল ধারণা আর কৌশলগুলো নিয়ে একটু গভীরে কথা বলবো। আচ্ছা। বইটির মূল ভিত্তিটাই হল এই প্রচলিত ধারণাটাকে, আয় খরচ সমান লাভ, এই ভাবনাটাকে চ্যালেঞ্জ করা আর ব্যবসার আর্থিক ব্যবস্থাপনায় একটা বেশ বলা যায় বৈপ্লবিক পরিবর্তন আনা। ঠিক তাই, বইটার নামটাই তো বলে দিচ্ছে অনেক কিছু। প্রফিট ফার্স্ট, লাভ আগে। একদম। লেখক বলছেন লাভকে ব্যবসার খরচাপাতির পর বেঁচে যাওয়া অংশ হিসেবে দেখাটা ঠিক না, বরং এটাকে আয়ের প্রথম ভাগ হিসেবে নিশ্চিত করতে হবে। তিনি সূত্রটাকে আসলে উল্টে দিচ্ছেন। হ্যাঁ, বলছেন আয় লাভ সমান খরচ, ইনকাম মাইনাস প্রফিট ইকুয়ালস টু এক্সপেন্সেস। আয় এলেই আগে লাভের অংশটা সরিয়ে নাও, তারপর যা থাকবে সেটা দিয়ে খরচ চালাও। ব্যাপারটা শুনতে যতটা সহজ লাগছে, এর প্রভাব কিন্তু আসলেই বেশ গভীর। তাই মনে হচ্ছে। কারণ এটা শুধু একটা গাণিতিক সূত্রের পরিবর্তন নয়, এটা আসলে ব্যবসার প্রতি উদ্যোক্তার পুরো মানসিকতা, তার আচরণ, এগুলো বদলে দেওয়ার একটা প্রক্রিয়া। লাভকে আর ভাগ্যের উপর ছেড়ে দেওয়া নয়। না, একদমই নয়, বরং ব্যবসার একটা অপরিহার্য চাহিদা হিসাবে গণ্য করা। লাভটা করতেই হবে, এটা ঐচ্ছিক না। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোতেই একটু গভীরে যেতে চাই, বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রফিট ফার্স্ট পদ্ধতিটা কাজ করে, কেন এটা প্রচলিত পদ্ধতির চেয়ে আলাদা, আর বিশেষ করে ছোট ব্যবসার জন্য, যারা প্রায়শই আর্থিক টানাপোড়েনে ভোগেন, তাদের স্থিতিশীলতা আনতে এটা কতটা কাজের হতে পারে। হ্যাঁ, এটা খুব জরুরি আলোচনা। আচ্ছা, তাহলে শুরুতেই আসি। এই যে পুরনো বা প্রচলিত সূত্র আয় বিয়োগ খরচ সমান সমান লাভ, এর আসল সমস্যাটা কোথায়? কেন এত ব্যবসা দেখি ভালো আয় করার পরেও লাভের মুখ দেখে না? দেখুন, সমস্যাটা বেশ মনস্তাত্ত্বিক এবং কিছুটা আচরণগত। যখন একজন উদ্যোক্তার হাতে ব্যবসার আয় আসে, তখন পুরো টাকাটাই তার কাছে খরচের জন্য অ্যাভেলেবল মনে হয়। যা আছে সবই খরচ করা যেতে পারে। হ্যাঁ, অনেকটা সেরকম। এখানে পার্কিনসনের সূত্রের একটা ব্যবসায়িক প্রতিচ্ছবি দেখা যায়। সূত্রটা বলে কাজ সম্পূর্ণ করার জন্য উপলব্ধ সময় পর্যন্ত প্রসারিত হয়। ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়ায় খরচ উপলব্ধ সংস্থান অনুযায়ী প্রসারিত হয়। ইন্টারেস্টিং। ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা দেখা যাচ্ছে, খরচ করার মতো কারণও যেন ততটাই বেড়ে যায়। হয়তো নতুন সরঞ্জাম কেনা দরকার, বা অফিসটা একটু সাজানো, কিংবা মার্কেটিংয়ে আর একটু বেশি খরচ করা। হ্যাঁ হ্যাঁ, কারণ তো বের হয়েই আসে। ঠিক, জরুরি হোক বা না হোক, টাকা যেহেতু আছে, খরচ করার একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয়। তার টাকা হাতে থাকলেই খরচ করার একটা অদৃশ্য চাপ তৈরি হয়, আর লাভের চিন্তাটা ওটা তখন পড়ে। একদম, লাভটা তখন হয়ে যায় যদি কিছু বেঁচে যায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিছুই বাঁচে না বা খুব সামান্যই বাঁচে। এর ফলে উদ্যোক্তা হয়তো ভাবেন ব্যবসাটা লাভজনক নয়, বা হয়তো ভাবেন আরও বেশি আয় করতে হবে। কিন্তু আসল সমস্যাটা হয়তো আয়ের পরিমাণে নয়, সমস্যাটা খরচের ব্যবস্থাপনায়। এখানেই তাহলে প্রফিট ফার্স্ট সূত্রটার মূল শক্তিটা, তাই না? আয় মাইনাস লাভ ইকুয়ালস টু খরচ। যখন আমরা আয় থেকে শুরুতেই লাভের একটা অংশ সরিয়ে নিচ্ছি, ঠিক ধরেছেন, তখন খরচের জন্য হাতে থাকছে কম টাকা। খরচের ব্যাপারে অনেক বেশি হিসেবি হয়ে ওঠেন। অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে বাধ্য হন। আর শুধু তাই না, কম খরচে কাজ করার নতুন নতুন সৃজনশীল উপায় খুঁজে বের করেন। আগে হয়তো যে কাজের জন্য 10,000 টাকা বাজেট করতেন, এখন হয়তো সেটা 8,000 টাকায় করার পথ বের করতে হচ্ছে। আচ্ছা। এই যে সামান্য একটা চাপ,
এটাই আসলে ব্যবসাকে আরও দক্ষ, আরও এফিশিয়েন্ট, আরও সাশ্রয়ী বা যাকে বলে লিন করে তোলে। আচ্ছা, এই যে মানসিক পরিবর্তনের কথা বললেন, এটাকে বাস্তবে কাজে লাগানোর উপায় কি? বইটাতে তো একটা খুব প্র্যাকটিক্যাল কৌশলের কথাও বলা আছে, তাই না? ওই একাধিক ব্যাংক অ্যাকাউন্টের পদ্ধতিটা। হ্যাঁ, মাইক মিকালোওয়েজ একটা অত্যন্ত কার্যকর আর খুব সহজবোধ্য সিস্টেমের কথা বলেছেন। এটা মূলত ছোট ব্যবসার কথা মাথায় রেখেই ডিজাইন করা। কিরকম সেটা? তিনি বলছেন, ব্যবসার অর্থ ব্যবস্থাপনার জন্য অন্তত 5টা প্রাথমিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত। 5টা? হ্যাঁ, 5টা। প্রথমটা হল ইনকাম অ্যাকাউন্ট। ব্যবসার সমস্ত আয় মানে সব টাকা প্রথমে এই অ্যাকাউন্টে এসে জমা হবে। এটা হলো ধরুন মূল সংগ্রহস্থল। আচ্ছা, তারপর? 2 নম্বর হল প্রফিট অ্যাকাউন্ট। নির্দিষ্ট সময় পরপর, ধরুন মাসে 2 বার, ইনকাম অ্যাকাউন্ট থেকে আয়ের একটা পূর্ব নির্ধারিত ছোট শতাংশ, শুরুতে হয়তো খুবই কম 1% বা 5%, এই প্রফিট অ্যাকাউন্টে সরিয়ে নিতে হবে। এটাই হলো ব্যবসার আসল লাভ। আর এটাতে হাত দেওয়া যাবে না, মানে জরুরি প্রয়োজন ছাড়া। বোঝা গেল। 3 নম্বর? 3 নম্বর মালিকের বেতন অ্যাকাউন্ট। একইভাবে ইনকাম অ্যাকাউন্ট থেকে মালিকের পারিশ্রমিকের জন্য একটা নির্দিষ্ট শতাংশ এই অ্যাকাউন্টে জমা হবে। ও, এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। 4 নম্বর হল ট্যাক্স অ্যাকাউন্ট। কর বা ভ্যাটের জন্য আয়ের একটা অংশ শুরুতেই এই অ্যাকাউন্টে সরিয়ে রাখতে হবে। তাহলে বছর শেষে হঠাৎ করে বড় অঙ্কের বোঝা ঘাড়ে চাপবে না। ঠিক। আর শেষটা? 5 নম্বর অপারেটিং খরচ, ওপেক্স, অপারেটিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট। উপরের ওই 3টা অ্যাকাউন্টে মানে প্রফিট, মালিকের বেতন আর ট্যাক্স, এইগুলোতে টাকা সরানোর পর যা বাকি থাকবে সেটা আসবে এই ওপেক্স অ্যাকাউন্টে। ব্যবসার দৈনন্দিন সব চালু খরচ, যেমন ধরুন অফিস ভাড়া, কর্মীদের বেতন, মালিক ছাড়া, মার্কেটিং বাজেট, সাপ্লাই কেনা, এই সব কিছুই মেটানো হবে এই অ্যাকাউন্ট থেকে। বাহ, এটা তো বেশ গোছানো আর একদম পরিষ্কার একটা কাঠামো মনে হচ্ছে। বিশেষ করে যারা হয়তো আর্থিক হিসাবপত্রে খুব একটা দক্ষ নন, তাদের জন্য তো এটা দারুণ সহায়ক হতে পারে। হ্যাঁ, সেটাই উদ্দেশ্য। মানে প্রতিটি টাকার একটা নির্দিষ্ট গন্তব্য ঠিক করে দেওয়ায় আর্থিক স্বচ্ছতা বাড়ছে, আবার ওপেক্স অ্যাকাউন্টে সীমিত টাকা থাকছে বলে খরচের লাগামটাও টেনে ধরা সহজ হচ্ছে। ঠিক তাই। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই পদ্ধতিটা কি একটু বেশি নিয়মকানুনে বাধা মনে হতে পারে? মানে ছোট ব্যবসার মালিকদের তো এমনিতেই অনেক চাপ থাকে, হাজারটা কাজ করতে হয়, তো এর উপর এতগুলো অ্যাকাউন্ট সামলানো কি বাস্তবসম্মত? একটু বেশি খাটুনি হয়ে যায় না? হুম, এটা একটা খুব ভালো প্রশ্ন আর খুব স্বাভাবিক প্রশ্ন। শুরুতে হয়তো কিছুটা অতিরিক্ত কাজ মনে হতে পারে, সত্যি। হ্যাঁ। কিন্তু মাইক মিকালোওয়েটস বলছেন, আর ব্যবহারকারীরাও বলেন, যে এই সিস্টেমটা আসলে দীর্ঘমেয়াদে উদ্যোক্তার মানসিক চাপ কমায়। কারণ একবার যদি অভ্যস্ত হয়ে যান, তাহলে মাসে মাত্র 2 বার নির্দিষ্ট নিয়ম মেনে এই টাকাগুলো ট্রান্সফার করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আচ্ছা। বরং এইটুকু শৃঙ্খলা মেনে চলার ফলে যে আর্থিক স্বচ্ছতা আর নিয়ন্ত্রণ আসে, সেটা অনেক বড় চাপ থেকে মুক্তি দেয়। যেমন ধরুন বছর শেষে ট্যাক্সের দুশ্চিন্তা বা হঠাৎ করে ক্যাশফ্লোয়ের সমস্যা, এগুলো কমে আসে। এটা একটা দিক। আর ভাবুন, প্রতি কোয়ার্টারে বা 3 মাস অন্তর অন্তর যখন প্রফিট অ্যাকাউন্ট থেকে একটা অংশ বিতরণ করা হয়, মানে মালিক সেই লাভের টাকাটা হাতে পান, তখন তার যে মানসিক তৃপ্তি হয়, সেটা কিন্তু অমূল্য। তিনি চোখের সামনে দেখতে পান তার পরিশ্রমের লাভজনক ফল। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। বিশেষ করে মালিকের বেতনের বিষয়টা। আমি নিজে অনেক উদ্যোক্তাকে চিনি যারা ব্যবসা থেকে নিজেদের জন্য নিয়মিত কোনো বেতনই নেন না। এটা খুব কমন। তারা মনে করেন ব্যবসার সব টাকা ব্যবসায় থাকা উচিত। এর ফলে প্রায় দেখা যায় ব্যবসা হয়তো চলছে, কিন্তু মালিকের নিজের ব্যক্তিগত আর্থিক অবস্থা বেশ নড়বড়ে। ঠিক। আর এটা খুবই সাধারণ এবং একই সাথে খুব ক্ষতিকর একটা প্রবণতা। দেখুন, উদ্যোক্তা যদি নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে তিনি পূর্ণ মনোযোগ দিয়ে ব্যবসাও চালাতে পারবেন না। ব্যক্তিগত দুশ্চিন্তা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। তা তো করবেই। প্রফিট ফার্স্ট ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করে। মালিকের বেতনকে ব্যবসার একটা বৈধ এবং জরুরি খরচ হিসেবে দেখা হয় এখানে। শুরুতেই এর জন্য অর্থ বরাদ্দ থাকায় মালিকের ব্যক্তিগত প্রয়োজন মেটানো সহজ হয়, যা তাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী রাখে। আর ট্যাক্সের ব্যাপারটা? ওটা তো অনেক ব্যবসার জন্য একটা বেশ ভয়ের ব্যাপার। বছর শেষে একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয় অনেককেই। ঠিক তাই।
ট্যাক্সের টাকাটা যদি শুরু থেকে মানে প্রতিবার আয় আসার সাথে সাথে অল্প অল্প করে আলাদা করে রাখা যায় তাহলে এই আতঙ্কটা আর থাকে না। হুম। ট্যাক্স অ্যাকাউন্টে টাকাটা জমতে থাকে, যখন ট্যাক্স দেবার সময় আসে তখন মনে হয় এটা একটা রুটিন কাজ, কোনো আকস্মিক দুর্যোগ নয়। এটা আসলে আর্থিক পরিকল্পনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা প্রায়শই অবহেলিত হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, শুরুতে লাভের শতাংশ, মানে যাকে বইতে বলা হয়েছে টার্গেট অ্যালোকেশন পার্সেন্টেজ বা টিএপি, সেটা তো খুব কম রাখতে হতে পারে, হয়তো মাত্র 1% বা 2%। হ্যাঁ, শুরুতে কমই থাকে সাধারণত। মালিকের বেতনের অংশটাও হয়তো খুব আকর্ষণীয় হবে না প্রথম দিকে। এটা কি উদ্যোক্তাকে একটু নিরুৎসাহিত করে ফেলতে পারে না? মনে হতে পারে না যে এত কাঠখড় পুড়িয়ে এইটুকু লাভ হচ্ছে? এটা একটা দারুণ পয়েন্ট, আর এখানেই পদ্ধতিটার দীর্ঘমেয়াদী দর্শনটা বোঝাটা জরুরি। মাইক মিকালোভিস কিন্তু জোর দেন একদম ছোট থেকে শুরু করার উপর। আচ্ছা। মূল লক্ষ্যটা হল অভ্যাস তৈরি করা, লাভ সরিয়ে রাখার অভ্যাস, মালিকের বেতন নেওয়ার অভ্যাস, ট্যাক্সের জন্য জমানোর অভ্যাস। এই অভ্যাসগুলো তৈরি করাটাই প্রথম ধাপ। শুরুতে পরিমাণটা কম হলেও প্রক্রিয়াটা চালু রাখাটাই আসল। মানে 1% লাভও শূন্য লাভের চেয়ে ভালো? অসীম গুণ ভালো, কারণ ওই 1% লাভ যখন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে প্রফিট অ্যাকাউন্টে জমা হতে থাকে, তখন এটা উদ্যোক্তার মনে একটা বিরাট ইতিবাচক প্রভাব ফেলে। তিনি জানেন তার ব্যবসাটা লাভজনক, পরিমাণ যাই হোক না কেন ব্যবসাটা লসে চলছে না। তার মানে ব্যাপারটা অনেকটা স্নোবলের মতো, শুরুতে ছোট কিন্তু গড়াতে গড়াতে আস্তে আস্তে বড় হতে থাকে। একদম ঠিক তাই। সময়ের সাথে সাথে যখন ব্যবসায় একটু স্থিতিশীল হবে, আয় বাড়বে, তখন ধীরে ধীরে এই শতাংশগুলো মানে টিঅ্যাপগুলো বাড়ানো যেতে পারে। কিভাবে? হয়তো প্রতি ৩ মাস বা ৬ মাস অন্তর অন্তর রিভিউ করে 1% করে লাভের হার বা মালিকের বেতনের হার বাড়ানো হলো। কয়েক বছর ধরে যদি এই প্রক্রিয়াটা কেউ অনুসরণ করেন, তাহলে দেখা যাবে ওই ছোট ছোট বৃদ্ধিগুলো মিলে একটা বেশ উল্লেখযোগ্য পরিমাণে দাঁড়িয়েছে। এটা শুধু আর্থিক লাভ নয়, এটা একটা মানসিক জয়ও। উদ্যোক্তা তখন বুঝতে পারেন তিনি শুধু ব্যবসাটা চালিয়েই নিচ্ছেন না, তিনি আসলে একটা লাভজনক এবং টেকসই প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এই পদ্ধতির একটা সম্ভাব্য চ্যালেঞ্জের কথা ভাবছিলাম, ব্যবসার আয়ের ওঠানামা। অনেক ছোট ব্যবসার আয় তো সবসময় নিয়মিত বা অনুমানযোগ্য থাকে না, তাই না? একদম ঠিক, এটা একটা খুব বাস্তব সমস্যা। সেক্ষেত্রে প্রতিবার কি একই হারে টাকা ভাগ করা সম্ভব যদি আয় খুব কমে যায়? খুবই বাস্তবসম্মত প্রশ্ন। আর প্রফিট ফার্স্ট এই বিষয়টাকেও কিন্তু বিবেচনা করে। যদি কোনো মাসে আয় খুব কম হয়, তাহলে তো এমন হতে পারে যে নির্ধারিত শতাংশে টাকা ভাগ করার পর অপেক্স অ্যাকাউন্টে প্রায় কিছুই থাকল না। হ্যাঁ, সেটাই। তখন কি হবে? সেক্ষেত্রে বইটিতে কিছু কৌশলের কথা বলা আছে। যেমন প্রথমত একটা বাফার তৈরি করা, মানে অপেক্স অ্যাকাউন্টে সবসময় চেষ্টা করা অন্তত 1 বা 2 মাসের খরচের সমপরিমাণ টাকা রিজার্ভ হিসাবে রাখার। আচ্ছা, একটা সেফটি নেট। হ্যাঁ। দ্বিতীয়ত অ্যাডজাস্টমেন্ট করা। খুব খারাপ সময়ে সাময়িকভাবে শতাংশগুলো একটু কমানো যেতে পারে, কিন্তু লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব আবার আগের পার্সেন্টেজে ফিরে যাওয়া। তৃতীয়ত খরচ পর্যালোচনা করা। আয় কমে গেলে এটা আসলে একটা সুযোগ খরচের তালিকাটা আবার খুঁটিয়ে দেখার, কোথায় কোথায় খরচ কমানো সম্ভব। আর চতুর্থত, যদি একেবারে উপায় না থাকে, তখন হয়তো স্বল্পমেয়াদে ঋণ নেওয়া যেতে পারে, তবে সেটা অবশ্যই অপেক্স ঘাটতি মেটানোর জন্য, লাভ বা মালিকের বেতনের টাকা থেকে নয়। কিন্তু মূল নীতিটা হল খরচকে সব সময় আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। তার মানে পদ্ধতিটা একেবারে কঠোর বা রিজিড নয়, বরং ব্যবসার বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার সুযোগও রেখেছে। হ্যাঁ, কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে। আচ্ছা, তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এখান থেকে যদি আমরা মূল শিক্ষণীয় বিষয়গুলো বা নির্যাসটুকু এক জায়গায় আনতে চাই, তাহলে কি দাঁড়ায়? অবশ্যই প্রফিট ফার্স্ট পদ্ধতির মূল বার্তা বা শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা হয়তো এভাবে সাজাতে পারি। ১. লাভই প্রথম। ব্যবসার মূল উদ্দেশ্য লাভ করা, তাই লাভকে খরচের পরে পড়ে থাকা অংশ হিসেবে ভাবা চলবে না, এটাকে আয়ের প্রথম ভাগ হিসেবে নিশ্চিত করতে হবে। ঠিক। ২. নতুন সূত্র গ্রহণ করা, মানসিক এবং কার্যত এই সূত্রটা মেনে চলতে হবে। আয় লাভ = খরচ। ৩.
ব্যাংক অ্যাকাউন্টের শক্তি। ওই যে 5টা অ্যাকাউন্ট, ইনকাম, প্রফিট, মালিকের বেতন, ট্যাক্স আর অপেক্স, এগুলো ব্যবহার করে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে আর স্বচ্ছতা আনতে হবে। 4 নম্বর। 4. খরচে বাধ্যবাধকতা। সীমিত অপেক্স বাজেট স্বাভাবিকভাবে খরচের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে, ব্যবসাকে সাশ্রয়ী ও দক্ষ করে তোলে। 5. 5. মানসিক শান্তি। লাভ আর ট্যাক্সের টাকা শুরুতেই সরিয়ে রাখলে উদ্যোক্তা এক ধরনের আর্থিক নিরাপত্তা আর মানসিক শান্তি অনুভব করেন। এটা খুব জরুরি। অবশ্যই। 6. 6. মালিকের পারিশ্রমিক। নিজের বেতনকে ব্যবসার অপরিহার্য খরচ হিসাবে গণ্য করা এবং তা নিয়মিত নেওয়া, এটা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য খুব দরকারি। 7. 7. ট্যাক্সের প্রস্তুতি। আগে থেকে ট্যাক্সের জন্য অর্থ বরাদ্দ রাখলে বছর শেষের ওই বিশাল আর্থিক চাপটা এড়ানো যায়। 8 নম্বর। 8. ছোট শুরু, বড় অর্জন। শুরুতে লাভের শতাংশ কম হলেও নিয়মিত অভ্যাসটা বজায় রাখলে সময়ের সাথে সাথে তা একটা উল্লেখযোগ্য সম্পদে পরিণত হয়। 9. 9. টেকসই ব্যবসা। এই পদ্ধতি ব্যবসার আর্থিক ভিত্তিটাকে মজবুত করে, ঝুঁকি কমায় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করে। আর শেষটা 10 নম্বর। 10. আর্থিক স্বাধীনতা। সবশেষে এই পদ্ধতিটা উদ্যোক্তাকে শুধু একটা ব্যবসা চালানো থেকে একটা লাভজনক সম্পদ তৈরির দিকে নিয়ে যায়, যা আসলে প্রকৃত আর্থিক স্বাধীনতার পথে একটা বড় ধাপ। চমৎকারভাবে গুছিয়ে বললেন। এটা শুনে মনে হচ্ছে প্রফিট ফার্স্ট আসলে শুধু হিসাব রক্ষণের একটা নতুন পদ্ধতি নয়, এটা তার চেয়েও বেশি কিছু। হ্যাঁ, এটা একটা দর্শন। এটা আসলে ব্যবসার আর্থিক স্বাস্থ্য এবং উদ্যোক্তার মানসিক সুস্থতা দুটোই নিশ্চিত করার একটা সামগ্রিক দর্শন। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার জন্য, যারা প্রায়ই নগদ অর্থের সংকটে ভোগেন, তাদের জন্য তো এটা একটা লাইফলাইন হতে পারে। একদম ঠিক। আর এই আলোচনাটা আশা করি যারা শুনছেন, মানে বর্তমান বা ভবিষ্যৎ উদ্যোক্তা বা এমনকি যারা সাধারণভাবে ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আগ্রহী, তাদের কিছুটা হলেও নতুন করে ভাবতে সাহায্য করবে। হ্যাঁ, এটা শুধু তত্ত্ব নয়। না, একেবারেই নয়। এটা একটা প্রয়োগযোগ্য কৌশল যা ব্যবসার আর্থিক ভাগ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে, তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। এই যে প্রথমে নিজেকে অর্থ প্রদান করার নীতিটা, মানে লাভ আর মালিকের বেতন আগে সরিয়ে রাখার ধারণা, এটা যদি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, আমাদের ব্যক্তিগত জীবনে, মানে পার্সোনাল ফাইন্যান্স বা অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, তাহলে আমাদের আর্থিক অভ্যাসে কী ধরনের পরিবর্তন আসতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ধরুন, বেতন পাওয়ার সাথে সাথেই যদি সঞ্চয় বা বিনিয়োগের জন্য একটা নির্দিষ্ট অংশ সরিয়ে ফেলি আর বাকিটা দিয়ে মাস চালাই, এটা একটা ভাবনার বিষয়। আরেকটা প্রশ্ন হলো, যখন খরচের উপর এভাবে একটা নিয়ন্ত্রণ আসে, তখন ব্যবসার কোনো লুকানো অদক্ষতা বা অপ্রয়োজনীয় ব্যয়গুলো হঠাৎ করে খুব স্পষ্ট হয়ে উঠতে পারে, যা আগে হয়তো আমরা খেয়ালই করতাম না। হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় খরচ তখন চোখে পড়বে। এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজের একটু ভেবে দেখতে পারেন।